স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। ভারতীয় স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে দিল্লি। দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। দিল্লির এই সিদ্ধান্তে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত, যার আওতায় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান, মিয়ানমার সহ তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। এবার বাংলাদেশের জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল দিল্লি। তবে যেসব পণ্য এরই মধ্যে ভারতের সীমান্ত পেরিয়েছে তা আগের নিয়মেই বেরিয়ে যেতে পারবে। নতুন সার্কুলার অনুযায়ী অবিলম্বে এ ব্যবস্থা কার্যকর হবে। বর্তমানে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য যায়। ভারতের গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন, রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশকে এখন দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত পরিবহন ব্যবস্থার মুখে পড়তে হবে। এখন যদি ইন্ডিয়া থার্ড কান্ট্রি থেকে সব পোর্টগুলো বন্ধ করে দেয়, তাহলে অনেকেরই সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন অনেকেরই এলসি খোলা আছে এবং প্রোডাকশান অলরেডি ডান, যাদের মালগুলো এখনও এসে পৌঁছে নেই। যারা আমরা ইম্পোর্টার আছি তারা অনেক ক্ষেত্রে এবং আর্থিক সমস্যার সম্মুখীন হবে। তবে কেন এমন সিদ্ধান্ত নিল ভারত, এমন প্রশ্ন আসতেই পারে। শুধু কি নিজ দেশের রপ্তানিকারকদের চাপ, নাকি অন্য কোনো কারণ? ভারতীয় রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল। কারণ হিসেবে বলছিল ব্যবসায়িক প্রতিযোগিতার কথা। যদিও ভারতের বিশ্লেষকরা বলছেন, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের ইচ্ছের জন্যই মোদী সরকারের এমন সিদ্ধান্ত। আরও বলছেন, লালমনিরহাটে চীনের সহায়তায় বিমান ঘাঁটি উন্নয়নের পরিকল্পনা এবং সেই অঞ্চল ভারতের চিকেন নেক করিডোরের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে দিল্লি। বিশেষজ্ঞরা মনে করেন, এই সিদ্ধান্ত ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি করতে পারে। ভারতীয় রপ্তানিকারকদের এটি স্বল্প মেয়াদে সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার ওপর ফেলবে নেতিবাচক প্রভাব। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বিনিয়োগের জন্য সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। কেউ যদি লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে চায় তাহলে বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের নিজের দেশ ভাবারও আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকে বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আয়োজনের তৃতীয় দিনে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় আবেগ আপ্লুত প্রধান উপদেষ্টা বলেন, কৃষি প্রধান বাংলাদেশ এখন তৈরি পোশাক শিল্পের জন্য পরিচিত। প্রথম প্রজন্মের ব্যবসায়ীদের হাত ধরে গড়া শিল্প বয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় প্রজন্ম। এখানে রয়েছে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ প্রজন্ম। বাংলাদেশ is a place to see that how suddenly people. বাংলাদেশ এমন একটি জায়গা যা দেখার মতো। দেখেন, আমরা কৃষক হিসেবে পরিচিত ছিলাম, কিন্তু 60-এর দশকে পাগল তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠে। এখন প্রথম প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্ম এই শিল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে তৃতীয় প্রজন্মও চলে এসেছে, যারা তথ্য প্রযুক্তি ও জ্ঞানসম্পন্ন তরুণ গোষ্ঠী, যাদের সমস্যা সমাধানের দক্ষতা আছে। আমরা অনেক কিছু করতে পারবো। We people can do that. বাংলাদেশের বিশ্বকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, এটি এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশাল পরিসরে কাজ করছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। Business in Bangladesh is not only for Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, এখানে বিনিয়োগ মানে পুরো বিশ্বের জন্য বিনিয়োগ। দেখেন গ্রামীণ ব্যাংকের দিকে, এটি গ্রামীণ আমেরিকা হিসেবে সেখানে ব্যবসা করছে। Business in the United States, গ্রামীণ আমেরিকা। অর্থ উপার্জন আনন্দের, তার চেয়েও আনন্দের বিনিয়োগ। তাই যদি কেউ লক্ষ্য নির্ধারণ করে ব্যবসা করতে চান, তো বাংলাদেশকেই বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Big industries and so on. And inviting you for so many countries. বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, তাই নিজের দেশ মনে করে এখানে বিনিয়োগ করুন, কারণ এখানে বৃহৎ তরুণকে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। Came a long way in a very short time.
বিনিয়োগে বিশেষ অবদান রাখায় 5 শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় এক বিদেশি বিনিয়োগকারীকে। বুধবার সম্মেলনে সেবার মাধ্যমে বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 16 এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় পেয়েছে বিএনপি। ওই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে। বিএনপির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চাওয়া হয়। ওই সাক্ষাতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন দলটির নেতারা। এর আগে নিজেদের মতামত জমা দেয় বিকল্পধারা বাংলাদেশ। পৌরসভার কাউন্সিলর ও ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে চায় দলটি। সংস্কার কমিশনগুলোর প্রায় সব প্রস্তাবেই তারা একমত। আর গণ অধিকার পরিষদ প্রস্তাব করেছে অর্থাদেশের মাধ্যমে সংস্কার করা সংবিধান কার্যকরে এই সংবিধানের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে। জাতীয় নির্বাচনে অংশ নিতে 25 বছরের পরিবর্তে 23 বছর করার সুপারিশ করেছে তারা। দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সংস্থাটির চেয়ারম্যানের সাথে সাক্ষাতের পর জানিয়েছেন অতি গোপনীয় অভিযোগ জমা দিয়েছেন তারা। এদিকে 4000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ এনে 7 সদস্যের টিম গঠন করার কথা জানিয়েছে দুদক। বুধবার দুপুরে হঠাৎ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। দেখা করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে। বের হওয়ার পর জানান কিছু অভিযোগ জমা দিয়েছেন, তবে তা এখনই খোলাসা করতে চান না বলে জানান এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়, বাট অভিযোগ রিসিভ করছে প্রপারলি। এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। দলের আরেক সংগঠক সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে, হয়রানি করা হয়েছে অনেক সাধারণ মানুষকে। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। এদিকে বুধবার 4000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে দুদকের 7 সদস্যের কমিটি গঠনের কথা জানান দুদকের মহাপরিচালক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ, অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এরই মধ্যে 7 সদস্যের এই কমিটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। 7 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে, তারা কাজ করছেন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি অর্থবছর বাংলাদেশের অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.9%, আর আগামী বছর তা বেড়ে হতে পারে 5.1%, এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি বেড়ে 10.2% হওয়ার পূর্বাভাস দিয়েছে এডিবি, তবে আগামী অর্থবছরে তা কমে 8% নেমে আসতে পারে। উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রবৃদ্ধির পূর্বাভাস ভুটানের, এরপর ভারতের। চীনের আবাসন খাতের মন্দা এবং মার্কিন সরকারের শুল্ক নীতির প্রভাবে এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি আংশিকভাবে কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মার্কিন শুল্কের প্রভাবে পুরো অঞ্চলের বাণিজ্যে চ্যালেঞ্জে পড়বে, তবে অনিশ্চয়তার মুখে পড়বে। তবে অভ্যন্তরীণ চাহিদা এবং ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।
এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় সরকার। আগের যে কোনো সময়ের চেয়ে ব্যতিক্রমী আয়োজনে থাকছে বিশ্ব শান্তির বার্তা। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অসাম্প্রদায়িক পরিবেশে দেশ মাতবে বর্ষবরণের আয়োজনে। বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে সাজ সাজ রব। এরই মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে উৎসব। বর্ষবরণ আয়োজন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি উপদেষ্টারা। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তিতে দেশব্যাপী থাকবে বিশেষ আয়োজন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাল নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকির গান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে। এবারের নববর্ষে শোভাযাত্রায় অংশ নিচ্ছে বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী, যার মূল উদ্দেশ্য সব সম্প্রদায়ের সম্পর্ক উন্নয়ন এবং একতার পরিবেশ তৈরি করা। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারের শোভাযাত্রায়। সবাইকে বিজু উদযাপনে রাঙামাটি আমন্ত্রণ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বিঘ্নে উৎসব উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেই প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হেডম্যান, কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। এছাড়াও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সংহতির বার্তা পৌঁছাতে শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হবে ফিলিস্তিনের কথাও। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে রক মিউজিশিয়ানরা একটা গান গাবে, আপনারা জানেন সেই গানটা, ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসির।